ক্লাস 8 আজকে আমরা শুরু করব অভিকর্ষ মহাকর্ষ। তোমরা দেখেছো যে কোনো জিনিসকে যদি আমরা ওপর থেকে ছেড়ে দিই, অর্থাৎ ধরো ছাদ থেকে, তুমি ছাদে দাঁড়িয়ে আছো, ছাদ থেকে কোনো জিনিস তোমার হাতে ধরা আছে, একটা বল ধরো, সেই বলকে তুমি হাত থেকে ছেড়ে দিলে, তাহলে বলটা কোন দিকে যায়? বলটা অটোমেটিক্যালি নিচের দিকে যায়। বা তুমি একটা উঁচু জায়গা থেকে লাফ মারলে কি দেখতে পাবে? তুমি অটোমেটিক্যালি নিচের দিকে এসে পড়বে। বা তুমি একটা তোমার হাতে একটা বই দেওয়া হলো, তুমি কি অনুভব করো? হাতটা যেন নিচের দিকে নেমে যাচ্ছে। একটা বই দেওয়া অবস্থায় যতটা হাতটা নিচের দিকে টান অনুভব করে, যদি হাতের ওপরে 3টে বই দিয়ে দেওয়া হয়, অর্থাৎ বইয়ের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে দেখবে হাতটা আরও নিচের দিকে বেশি টান অনুভব করছে। খুব বেশি বই চাপালে তুমি হাতে ধরে নাও রাখতে পারো, সব বইগুলো তোমার হাত থেকে মাটিতে পড়ে যেতে পারে। তাহলে এই ঘটনাগুলো কেন হয়? অর্থাৎ আমরা তো পৃথিবীতে বাস করি, এই পৃথিবীতে যে কোনো বস্তু তুমি যদি শূন্যে ছেড়ে দাও, তাহলে সেটা অটোমেটিক্যালি নিচের দিকে, অর্থাৎ মাটির দিকে পড়তে থাকে। এই যে মাটির দিকে পড়ে, এর কারণ কি? এর কারণ আমরা আগে একটু জেনেছি। তোমরা জানো যে পৃথিবী যে কোনো বস্তুকেই তার কেন্দ্রের দিকে একটা বল দিয়ে নিজের দিকে টানে, সেই বলটিকেই বলা হয় অভিকর্ষ বল। আবার এই বলটিকে আমরা ওজন বলও বলে থাকি। তোমরা স্যার আইজাক নিউটনের নাম নিশ্চয়ই শুনেছ। স্যার আইজাক নিউটন, তিনি এই মহাকর্ষ সূত্র, এই মহাকর্ষ সম্পর্কে, এই যে কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠের মধ্যে যে কোনো বস্তু সেটা ছেড়ে দিলে নিচের দিকে কেন নেমে যায়, সেই বিষয়ে তিনি, স্যার আইজাক নিউটন, তিনি প্রথম লক্ষ্য করেছিলেন। তিনি এই ঘটনাটা প্রথম লক্ষ্য করেছিলেন। তিনি একদিন একটি আপেল বাগানে বসেছিলেন, একটি আপেল গাছের তলায়। হঠাৎ করেই তিনি দেখলেন গাছ থেকে একটি আপেল মাটিতে এসে পড়ল। তখন তার মাথায় প্রশ্ন এলো যে আপেলটা গাছ থেকে মাটিতেই কেন পড়লো, এটা ওপরের দিকে কেন গেল না? সেই প্রশ্ন থেকে তিনি আস্তে আস্তে তিনি সেটা নিয়ে ভাবতে সেটা নিয়ে কাজ করে তিনি আবিষ্কার করলেন যে মহাকর্ষ সূত্র, অর্থাৎ তিনি যে সূত্রটি আবিষ্কার করেছিলেন, সেই সূত্রটি সম্পর্কে এবার আমরা পড়ব। যেহেতু বিজ্ঞানী নিউটন এই মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন, সেই জন্য এই সূত্রটিকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। এই নিউটনের মহাকর্ষ সূত্রে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর একে অপরকে আকর্ষণ করছে। এটা ধরো মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা কীরকম হবে? এরকম। তাহলে তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর একে অপরকে আকর্ষণ করছে। ধরো এই বস্তুটার ভর হচ্ছে m1, এই বস্তুটার ভর হচ্ছে m2, এবং দুটো ভরের মধ্যে ডিস্ট্যান্স ধরো d, অর্থাৎ দুটি ভর পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করছে। বিজ্ঞানী নিউটন বলেছিলেন যে মহাবিশ্বে এরকম যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর একে অপরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তু দুটির মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের বিবৃতি। আমরা সেটাকে গাণিতিকভাবে এবার দেখব। আমরা কি বললাম? নিউটনের মহাকর্ষ সূত্রে কি বলা হলো? যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা, আমাদের এখানে বস্তুকণা দুটো কি এঁকেছি, m1 একটা আর একটা হচ্ছে m2। m1 মানে হচ্ছে এই বস্তুটির ভর, আর m2 হচ্ছে এই বস্তুটির, দ্বিতীয় বস্তুটার ভর। ভর দুটির মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে d। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী কী হবে? m1 m2কে তার দিকে আকর্ষণ করবে, m2 m1কে তার দিকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান যদি f হয়, তাহলে কি বলা হলো? যে ক্রিয়াশীল ভর দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান ভর দুটির গুণফলের সমানুপাতিক। তাদের গুণফল কত? m1 ইন্টু m2, সমানুপাতিক চিহ্ন হচ্ছে এটা। তাহলে গুণফলের সমানুপাতিক মানে কি? f প্রপোর্শনাল টু m1 m2। আর দ্বিতীয় বিবৃতিতে বলা হয় যে ভর দুটির মধ্যে আকর্ষণ বল
বস্তু দুটির মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ মাঝের দূরত্ব হচ্ছে ডি, তার বর্গ মানে হচ্ছে ডি স্কোয়ার। যেহেতু ব্যস্তানুপাতিক সেই জন্য এটা গাণিতিকভাবে কীভাবে লেখা হয়, 1/d²। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক বোঝাচ্ছে আর এটা সমানুপাতিক বোঝাচ্ছে। এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যখন আমি এ প্রপোর্শনাল টু m1 লিখব, অর্থাৎ যখন আমরা ধরব যে বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, তখন বস্তু দুটির মধ্যে দূরত্বকে স্থির রাখা হয়। অর্থাৎ তখন কী হবে, ডি ইকুয়াল টু স্থির, অর্থাৎ ডিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আবার এ প্রপোর্শনাল টু যখন 1/d² করছি, তখন কিন্তু m1, m2 স্থির, অর্থাৎ মাসগুলো কিন্তু আমি চেঞ্জ করছি না। এরপরে যৌগিক ভেদের সূত্র থেকে আমরা ম্যাথামেটিক্স থেকে লিখতে পারি এ প্রপোর্শনাল টু m1, m2 দুটো গুণ হয়ে যাবে 1/d²। যখন এটা লিখব তখন সবগুলোই পরিবর্তনশীল, অর্থাৎ m1, m2, d সবই হচ্ছে পরিবর্তনশীল। এফ সমানুপাতিক, তাহলে গুণ করে দিলে কত আসবে, m1, m2/d², বা এফ সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন বসালে এটা হবে জি m1, m2/d²। জি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তোমাদের বইয়েতে এই সূত্রটা ম্যাথমেটিক্যালি এত এক্সপ্লেন করা নেই, তোমাদের শুধু গাণিতিক রূপটা দেওয়া আছে এবং কোনটা কী টার্ম সেটা বলে দেওয়া আছে, বা না বলে দেওয়া থাকলেও তোমাদের এটা বলতে হবে। কিন্তু আমি এখানে পুরোটা ডিরাইভ করে দেখালাম, অর্থাৎ ফর্মুলাটা কী করে এটা এলো সেটা আমি দেখালাম। তোমরা তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রে কি বলা হয়েছিল এবং তার গাণিতিক রূপটা কি সে সম্পর্কে তোমরা জানলে। আর গাণিতিক রূপটা তোমরা এটা পেলে F = g m1 m2/d²। এটা d², d2 নয়, কিন্তু এটা হচ্ছে d²। আমি আর একটু পরিষ্কার করে লিখছি, যেখানে এফ হচ্ছে ভর, m1 m2 প্রথমে লিখবে, যেখানে m1 m2 হচ্ছে দুটি বস্তুর ভর, ডি হচ্ছে ভর দুটির মধ্যে দূরত্ব, এফ হচ্ছে ভর দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, এবং জি হলো সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। আচ্ছা, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক ব্যাপারটা কি, সেটা হচ্ছে এই ধ্রুবক কাকে বলে, যার মান সব জায়গায় একই থাকে। এই জি এর মানটাও মহাবিশ্বের যে কোনো জায়গায় এই ভ্যালুটা 1 থাকবে, সেই জন্য 1 থাকবে মানে 1 নয়, 1 থাকবে মানে সেম থাকবে, একই সিমিলার থাকবে। এর মানটা হচ্ছে, জি এর মান তোমরা মনে রাখবে, এসআই পদ্ধতিতে জি এর মান হলো 6.67/10, তোমাদের বইয়েতে এই ফর্মে আছে, সেই জন্য আমি এই ফর্মে লিখলাম, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা পুরোপুরিভাবে তোমাদের মনে রাখতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ইউনিটটা কি করে এলো। তার জন্য তোমরা নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটা দেখতে পেলে, সেখান থেকে তোমরা কি বার করছো, আমি বললাম যে জি এর মানটা নির্দিষ্ট সব জায়গায়, সেই মানটা তোমরা মনে রাখবে, এটা পরীক্ষালব্ধ মান, সুতরাং এটা তোমরা মনে রাখবে। আর ইউনিটটা কি করে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে এই ইকুয়েশনটা থেকে জি সমান আমরা কি লিখতে পারি, কোনাকুনি গুণ করলে F × d² /m1 × m2। আমরা এখানে কিসের জন্য এটা করলাম, জি এর এককটা এটা কি করে এলো সেটা আমরা দেখব। তাহলে জি এর একক সমান কি, জি = আমরা পেলাম F × d² /m1 × m2। তাহলে জি সমান, জি এর একক সমান কী হবে, এফ এর একক ইন্টু d² এর একক /m1 এর একক ইন্টু m2 এর একক। এফ মানে কি, এফ মানে বল। তাহলে এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, সেই জন্য নিউটন এলো। ডি মানে দূরত্ব, এসআই পদ্ধতিতে ডি এর একক হচ্ছে, দূরত্বের একক হচ্ছে মিটার, এখানে d² আছে তাই এটা হলো মিটার স্কোয়ার, /m1 × m2। m1 মানে ভর, এসআই পদ্ধতিতে m1 ভরের জন্য 1 কেজি আসবে, আর m2 ভর তারও একক কেজি, তাহলে আর 1 কেজি এলো। তার মানে আলটিমেট কত পেলে, নিউটন মিটার স্কোয়ার, 2 কেজি তার গুণ মানে পার কেজি স্কোয়ার। এটা অর দিয়ে লিখলাম, অর্থাৎ এটাও যায় এটাও যায়।
তাহলে তোমরা কি করে জি এর একক নিউটন মিটার স্কোয়ার বা কেজি স্কোয়ার হলো সেটা তোমরা জানলে। সিমিলারলি সিজিএস পদ্ধতিতে এই এককটা কি হবে, ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে তোমরা জানলে। এখন তোমাদের এখান থেকে ছোট ছোট কিছু প্রশ্ন আসতে পারে, যেমন আমি আগেই দেখালাম যে এই দুটো ফর্মুলা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে বস্তু দুটির ভর সি রেখে, আচ্ছা প্রথমটা বলি আগে, দূরত্ব সি রেখে যদি ভর বাড়ানো হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম এক্সপ্রেশন থেকে এ প্রপোর্শনাল টু m1 m2, অর্থাৎ m1 m2 এই গুণফলটা যত বেশি হবে এই বলের মানও তত বেশি হবে, আকর্ষণ বলের মানও তত বেশি হবে। ধরো m1 মানে হচ্ছে যদি 2 হয়, 2 কেজি, ধরো 2 কেজি, আর m2 মানে মনে করো 3 কেজি, তাহলে এ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2, m1 m2 গুণ করলে কত হবে, 6 হবে। এরপরে আমি দূরত্বটা একই রাখলাম, দূরত্বটা মনে করো 10 মিটার, 10 মিটার দূরত্ব মনে করো আমরা লিখলাম 10 মিটার। এবার আমরা বললাম দূরত্ব স্থির রাখলাম, অর্থাৎ 10 মিটার দূরত্বই রাখা হলো। এবার শুধু ভরগুলোকে বাড়িয়ে দেওয়া হলো, এখানে 2 থেকে ধরো এটা দ্বিগুণ বাড়ানো হলো, এটা 4 কেজি করে দেওয়া হলো, 4 কেজি, আর এটা 4 গুণ বাড়ানো হলো, 12 কেজি করা হলো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে এ প্রপোর্শনাল টু m1 m2, প্রথম ক্ষেত্রে এ প্রপোর্শনাল টু 2 ইন্টু 3 মানে 6, আর দ্বিতীয় ক্ষেত্রে এ প্রপোর্শনাল টু m1 m2 গুণ করলে কত আসবে, 4 গুণ 12, তার মানে 4 12 48। তাহলে গুণফলটা বেড়ে গেল দ্বিতীয় ক্ষেত্রে। কোনটা সিমিলার আছে, প্রথম ক্ষেত্রেও 10 মিটার ডিস্টেন্স ছিল, দ্বিতীয় ক্ষেত্রে ভরগুলো বেড়েছে কিন্তু দূরত্বটা একই আছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে, আমি এটা উদাহরণ দিয়ে এই কারণেই বললাম যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে দুটো ভরের মধ্যে দূরত্ব স্থির রেখে যদি ভরের মান বাড়িয়ে দেওয়া হয় তাহলে আকর্ষণ বলের মান বাড়বে না কমবে, উত্তরটা হবে বাড়বে। কারণ তোমরা দেখতেই পেলে যখন ভরের মান কম ছিল তখন গুণফলটা কত ছিল, 6 ছিল, যখন ভরের মান বেড়ে গেল তখন গুণফলটা কত হলো, 48 হয়ে গেল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আকর্ষণ বলের মানটা অবশ্যই বেশি, যেহেতু এটা সমানুপাতিক চিহ্ন। সুতরাং তোমরা কি উত্তর দেবে, দূরত্ব সি রেখে যদি ভরের মান বাড়ানো হয় তাহলে আকর্ষণ বলের মান বেড়ে যায়। কিন্তু যদি এটা করা হয়, এখানে আকর্ষণ বলের সাথে দূরত্বের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, সুতরাং যদি উল্টো প্রশ্ন করা হয় যে যদি ভরের মান সি রাখা হলো, অর্থাৎ 2 কেজি আর 3 কেজি সি রাখা হলো, 2 কেজি আর 3 কেজি সি রাখা হলো, শুধু দূরত্বটা প্রথমে ছিল 10 মিটার, তারপরে দূরত্ব বাড়িয়ে করে দেওয়া হলো 20 মিটার, অর্থাৎ এই ভর দুটো আরও দূরে সরে গেল, ভরের মান কিন্তু একই রইল, অর্থাৎ 2 কেজি আর 3 কেজি রইল। তাহলে কি দেখতে পাবে তোমরা, একই যুক্তিতে কি দেখতে পাবে, দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ বলের মান কমে যাবে, যেহেতু এ প্রপোর্শনাল টু 1/d²। তাহলে তোমরা উত্তরটা নিশ্চয়ই বুঝতে পারলে। কি পেলাম আমরা, যে দূরত্ব স্থির রেখে যদি ভরের মান বাড়ানো হয় তাহলে ভরগুলির মধ্যে আকর্ষণ বলের মান বেড়ে যায়, আবার দূরত্ব স্থির রেখে যদি ভরের মান কমানো হয় তাহলে আকর্ষণ বলের মান কমে যায়। 2 নম্বর পয়েন্টে যদি ভর স্থির রেখে দূরত্ব বাড়ানো হয় তাহলে আকর্ষণ বলের মান কমে যায়, অথবা ভর স্থির রেখে যদি দূরত্ব কমানো হয় তাহলে আকর্ষণ বলের মান বেড়ে যায়, কারণ এ প্রপোর্শনাল টু 1/d², অর্থাৎ আকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে যে টুকটাক প্রশ্ন আসতে পারে ছোটোখাটো, সে সম্পর্কে একটা ধারণা তৈরি করলাম। তোমাদের বইতে আরও বেশ কিছু গাণিতিক উদাহরণ আছে, তোমরা এই ফর্মুলায় পুট করে সেগুলো করতে থাকো, যদি কিছু অসুবিধা হয় আমাকে জানাও। আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।